মাহফুজ কার কাছ কাকে আপনি বাংলাদেশে পুরো মানে তার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে কার কাছ থেকে সে ফিড মানে কে তাকে ফিড করে আপনি কি সেই নামটা জানেন? সেই লেখাগুলো কি তার? এই প্রশ্নটা আমার, কারণ তাকে আমরা কখনো কোথাও বক্তব্য দিতে দেখিনি। মানে মাইক্রোফোন, সে তো একজন উপদেষ্টা, মন্ত্রী সমমর্যাদার, তো মাইক্রোফোনের সামনে কি কথাবার্তা বলে? সে তো কথা মানে তাহলে এই লেখাগুলো কি তার নাকি তাকে কেউ লিখে দেয়? আর যদি তার হয়ে থাকে তাহলে কি সে সুস্থ, মানসিকভাবে ঠিক আছে নাকি নেশা করে? আমি তার ব্যক্তিগত বিষয়ে অ্যাটাক করছি না, মানসিকভাবে সুস্থ কিনা তার এই প্রশ্নটা তুলেছি। মানে অথবা সে হয় মানসিকভাবে সুস্থ, কিন্তু এক এক সময় এক এক ধরনের তার লেখাগুলো দেখেন, কখনো জামাতের বিরুদ্ধে, আজকের লেখাটা আপনি পাচ্ছেন প্রো জামাতিদের চেয়ে আরো ভণ্ডতর কথাবার্তা। এক একদিন একই ব্যক্তি এক এক ধরনের কথা কিভাবে বলে? তার মানে সে হয় মানসিকভাবে সুস্থ না, অথবা কোনো কিছু খায় যে কারণে এক এক সময় তার এক এক চিন্তা কাজ করে এবং সেটা সে ফেসবুকে লেখে অথবা তাকে অন্য কেউ লিখে দেয়। এটা আমার মূল কথা, এবং তার ব্যাপারে আমার মতামত এতটুকুই। তার কোনো কথা আমি কোনোদিন সিরিয়াসলি নেইনি। এখন আপনি বলবেন সে যে একজন উপদেষ্টা হতে, মন্ত্রী হতে বাংলাদেশে কি যোগ্যতার প্রয়োজন হয়? তারা কি যোগ্যতা বলে এসেছে? না। তাহলে সে কি বলল সেটাকে সরকারের বক্তব্য আমি দেখতে চাই না। এবং আওয়ামী লীগ এখানে একটা ভালো স্ট্যান্ড নেয়, ইউনূস সরকার অবৈধ, তাদের সকল বক্তব্যই অবৈধ, এটাই মোটামুটি আমার মনে হয় ঠিক আছে। কারণ যখন মাহফুজ জামাতের বিরুদ্ধে কথা বলছিল তখন কিছু আওয়ামী লীগের লোকজনকেও খুশি হতে দেখেছি, তখন ওইটা করি। এখন কথা হচ্ছে যে বিমান কি হবে তাতে আমি কি চিন্তা করবো না? আমি চিন্তা করবো না, কারণ আমি তো বিমানটা চিন্তাই করেছি। আমার উদ্দেশ্য হচ্ছে আমি আত্মঘাতী, তো আমি এই বিমানের সব যাত্রী মরবে কি বাঁচবে এতে তো আমার কিছু যায় আসে না। আমি তো তাদের নিয়ে মানে তাদের তো জীবন জুয়ায় আমি ফেলে দিছি। বিমানটা তো আমি কিনি নাই, আমি বানাইও নাই, এই বিমান আমারও না। বিমান ধ্বংস হইলে কি, জাতি সব মরলেও কি, আমি মরলেও কি, আমি তো চিন্তায় নাই। তাই বলে মাহফুজ আলম যা লিখেছেন এত ভয়ঙ্কর রকমের রাষ্ট্রদ্রোহী মূলক কর্মকাণ্ড। হ্যাঁ, সে বলতে চাচ্ছে, দেখুন আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসে। সেটি হচ্ছে যে মানে মূলত সে বলতে চেয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যদি ভাসানী, বঙ্গবন্ধু, এদের অংশগ্রহণ যদি মেটিকুলাসলি ডিজাইনড হয়ে থাকে, সেই মেটিকুলাসলি ডিজাইন কি, সেটা হচ্ছে ভারতের সঙ্গে মিলে ষড়যন্ত্র। কেন? ইমাজিন আমি শেষ করি, শুধু এইখানেই না, সে জুলাইয়ের যে অভ্যুত্থান আন্দোলন, আমি তো এখন বলবো এটি জুলাই ষড়যন্ত্র, কোনো সন্দেহ নাই এ ব্যাপারে আজকের তার এই বক্তব্যের পর থেকে। কারণ এখানে সে বলছে যে এই আন্দোলন 5ই জুন থেকে 18 জুন, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। জি, 5ই জুন আমি পুরো লেখাটা পড়েছি। দেখেন সে যে জায়গাগুলোতে পয়েন্ট আউট করেছে, না আমি আমার দর্শকদেরকে একটু দেখাতে চাই যে সে জায়গাগুলি যেটা লিখেছে। দেখুন, এটা তো ভয়ঙ্কর গুরুতর, ভয়ঙ্কর অবমাননা। মানে আমার শুধু মনে হয় এত বড় সাহস। আপনি একবার দেখিয়েছিলেন সুলতান আপা, আমি আপনাকে একটু আমি আপনাকে অনুরোধ করব, মানে বলেন, এটা দর্শকরা তার প্রোফাইলে গিয়ে পড়ে নিতে পারবেন এবং পড়েছেন অনেকে। আপনি মাহফুজে না, মানে আমি অনুরোধ করবো আপনাকে যে আপনি একটু ফোকাস করেন মূল জায়গাটাতে। মূল জায়গাটা কি? মাহফুজের আধ্যাত্মিক মানে গুরুকে, মাহফুজ কাকে আপনি বাংলাদেশে পুরো মানে তার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে কার কাছ থেকে সে ফিড মানে কে তাকে ফিড করে আপনি কি সেই নামটা জানেন? আমি জানি। এটা হচ্ছে তার ওস্তাদ, এটা হচ্ছে ফরাদ মজার। সে ফরাদ মজারের এবং কিছুটা ভাসানীপন্থী কিন্তু জীবিত থাকা যে সকল আপনি বুদ্ধিজীবী বলেন, বুদ্ধি বদমাশ বলেন, ফরাদ মজার তার আধ্যাত্মিক গুরু। তো এই ফরাদ মজার 2023 সালে ডক্টর জাফরুল্লাহ মারা যাওয়ার পরে সেখানে বলেছে যে আমেরিকা বাংলাদেশের ক্ষমতা বদলে দেবে। তো যেখানে তার গুরু এই কথা বলেছে এবং আমরা দেখলাম এখন কি হয়েছে 2024 এসে দেখলাম, সেখানে তো দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাচ্ছে। সে বলতে চাইছে ভারত আমাদের এই যুদ্ধে ইনভলভ হয়েছে কখন? 8 মাস পরে। এই যে 30 লক্ষ মানুষ হত্যা হলো, এইটা কি মানে, বরং আমরা দেখেছি তখন চীন আর আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল, তারা রণতরী পাঠিয়েছে, রসদ পাঠিয়েছে, অনেক কিছু করেছে, সফল হতে পারেনি। আমরা ধন্যবাদ দিই ভারত এবং রাশিয়াকে। কিন্তু ভারতের প্ল্যানে হয়েছে এগুলো তো আপনি এই কথাগুলোই কি যতগুলো স্বঘোষিত রাজাকারদের সন্তানরা তারা কি এই কথাগুলো বলে না? আপনি সাইদের সন্তানদের কথাগুলো পড়েন, গোলাম আজমের সন্তানদের কথাগুলো পড়েন, আপনি মাহফুজে কেন আপনি অবাক হচ্ছেন? না, একই কথাই বলছেন।
কি বলে, আমি আসাদ নূর, আমি যদি একটু দেখি তার এই আজকের স্ট্যাটাসে অনেকগুলো বিষয় উন্মোচিত হয়েছে। সেটি হচ্ছে, সে বলছে জুলাই অভ্যুত্থানের অভ্যুত্থান শুরু হয়েছিল একটি ধাপ, সেটি হচ্ছে 5ই জুন থেকে 18 জুলাই পর্যন্ত একটি ধাপ, তারপরের ধাপ 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। ওকে, এখন এই 5ই জুন থেকে 18 জুলাই পর্যন্ত মারা গেছে আবু সাইদরা, রাইট? এবং এই অংশটিকে সে মেটিকুলাসলি ডিজাইন্ড বলছে। তাহলে এই মাহফুজ আলম, ডক্টর ইউনূস, এই লাশের দায়িত্ব কি তারা নেবে? কারণ তাদের মেটিকুলাসলি ডিজাইনের অংশ বলে আজকে মাহফুজ আলম ক্লেম করছেন। আপনি ফরহাদ মজারের এই ভিডিওটা আমি শেয়ার করেছি, আপনি ওখান থেকে 5 সেকেন্ড প্লে করেন। মানে শুরু সরকার কিভাবে বদলাবে, কি করতে হবে ফরহাদ মজার বলে দিয়েছে 2023 সালে। তো এটা তো অবশ্যই মেটিকুলাস ডিজাইনের অংশ। আবু সাইদ কিভাবে মরবে, আবু সাইদের অ্যাক্টিভিটিস দেখেন নাই? আমার কাছে ওই ভিডিওটাও আছে, সে পুলিশকে লাঠি দিয়ে পেটাচ্ছে, তাকে ভিকটিম দেখানো হচ্ছে কেন? আপনি আমেরিকায় আছেন, আমি যদি এখন বেসবলের ব্যাট নিয়ে দাঁড়াই, ক্রিকেটের স্টাম্প নিয়ে দাঁড়াই পুলিশের সামনে, আমাকে কি ফুলের মালা দেবে, নাকি বলবে ভাই তোমাকে খুব স্মার্ট লাগছে? আমাকে পেটাবে কিনা আপনি বলেন? তো আমি তো এখানে হিরো হতে যাব না, তাকে ভিকটিম কেন বলা হচ্ছে? এগুলো মেটিকুলাস, তাদের লাশ দরকার ছিল। আবু সাইদ মরেছে, মুগ্ধ কিভাবে মরলো আমরা মুগ্ধর ভিডিওটা দেখলাম, রোড ডিভাইডারে বসেছিল, আশেপাশে অনেক লোক ছিল, একটা মানুষ মারা যায়, তার মানে উপর থেকে গুলি না করলে। এখন কাদের কাছে 7.62 পাওয়া যাচ্ছে, আমরা তো এগুলো জানি মেডিকেল। এখন তাদের আপনি বলছেন যে শাস্তি হবে কিনা, শাস্তি নিশ্চিত করতে পারলেই হবে। যদি 1971-এ আমাদের মুক্তিযোদ্ধারা একের পর এক এইভাবে নিজের জীবন দিয়ে, সম্ভ্রম সবকিছু বিসর্জন দিয়ে জয়ী না হতেন, তাহলে এই রাজাকাররা কি বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা থাকতে দিত না? তাদের আমরা এটাকে মুক্তিযুদ্ধকে বিহারি বাঙালি দাঙ্গাই বলতো, যেমনটি এই মাহফুজ আলম বলতো। এখন বলছে কারণ তারা রাজাকারদের ওন করে। আমি তো বলবো তারা স্বঘোষিত রাজাকারের সন্তান। এখন আপনি সুলতানুর রহমান, এই যে যারা স্বঘোষিত রাজাকারের সন্তান ছিল, এত যেমন যে কথাগুলো বলেছে, কোনো কিছুর তো গুরুত্ব দেন, এই গুরুত্ব দেন নাই, ওইভাবে মানে ইগনোর করছেন। আচ্ছা, ও তো তার বাবার ব্যাপারে তো বলবেই, তাদের তো কষ্ট আছে, 1971-এর পরাজিত শক্তি সারা জীবন তাদের পরাজয়ের গ্লানি নিয়ে ভুগবে। আপনি যদি তাদেরকে মাথায় তুলে, তারা মাথার যোগ্য না তো, সে ওই যে বিমান ছিনতাইকারীর মতো সে সবাইকে নিয়ে ডুববে। আমার মনে হয় যে এদের ব্যাপারে না ভেবে আপনি একটু ফোকাস করেন যে তাদের কিভাবে কত দ্রুত আমরা বিচারের আওতায় আনতে পারবো। এখানে আওয়ামী লীগ, বিএনপি মানে ওইভাবে ভেদাভেদ, কে বাংলাদেশের পক্ষে কে না। আপনি দেখেন তো এই যে আপনার টাইটেলটা আলী রিয়াজকে সকলে, তসলিমা নাসরিন বহুবার লিখেছেন যে তিনি একজন ব্যক্তিগত জীবনে নাস্তিক, তিনি এই ইসলামিক সন্ত্রাসবাদ চান না। উনি কি বলছেন ওনার মুখের কথা? উনি ইসলামিক মৌলবাদীদের সাংবিধানিকভাবে পৃষ্ঠপোষকতার চেষ্টা করছেন। আরেকজন, আচ্ছা বললাম উনি না হয়, দীপেন ভট্টাচার্য, তিনি একটা সংখ্যা বলে দিলেন এত কোটি টাকা পাচার করেছে। এখন আপনি কি বলবেন তাদের কথা? তারা কেন এই কাজগুলো করছে? তারা এই কাজগুলো করছে কারণ তাদের অ্যাসাইন করা হয়েছে। কারা অ্যাসাইন করেছে? অবশ্যই আমেরিকা। ফরহাদ মজার বলে দিলে আমেরিকা ফেলে। আপনি আলী রিজের অবস্থান দেখেন, সে সংবিধান নিয়ে কি বলেছে। তাকে যদি সে যাদের মানে তাদের এত বছর ধরে তাকে তৈরি করেছে, তার ক্ষমতা আছে ওই 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 তার অ্যাসাইনমেন্টের বাইরে গিয়ে কথা বলার? আপনি আজকে সরকার পতন হোক, আজকে ইউনূসের সরকার পতন হোক, তারা দেখবেন এই টিএসসির সামনে ধরে হাত পা ধরে মানুষকে বলতেছে বাবা গো মা গো, আমার কিছু করার ছিল না, আমি কেন ফারুকি এই কাজগুলো করছে না। আপনি দেখেন সরকার পতন হোক, ফারুকি টেলিভিশনের সামনে এসে কেঁদে কেঁদে বলবে আমি কোন পরিস্থিতিতে এই কথাগুলো বলেছি আমি বোঝাতে পারবো না, আমার তিশাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, আমার স্ত্রীকে বলুন কোন স্বামী তার স্ত্রীর সম্ভ্রম রক্ষার জন্য এরকম করবে না, আমি তো এতটুকুই করেছি। একদম এইভাবেই তারা করবে, বিশ্বাস করেন। আপনাকে কিন্তু ফারুকি কিন্তু না তার নাটকে অভিনয় করার জন্য নিয়ে যাবে। ফারুকি এই ধরনের অভিনয় আগে করেছে, আমি তার আশেপাশের লোকদের কাছ থেকে জেনে আমি কথাগুলো বলছি। আপনি মাহফুজ নিয়ে চিন্তিত, দেখেন আপা, ইতিহাসে কোনো গাদ্দার সে কোনো অংশেই টেকে না। আপনি দেখেন এখন পর্যন্ত মির্জাফর নামের কারো নাম রাখে, খন্দকার মোস্তাক নামের কারো নাম আছে বাংলাদেশে? দেখেন তো, যে খন্দকার মোস্তাক, তিশা মোস্তাকের একটা ক্যারেক্টার আছে, সেও নিজে খন্দকার মোস্তাককে ওন করে না, বারবার ভিডিওতে বলেছে আমি ওই খন্দকার মোস্তাক না, আমার নাম ওই কারণে রাখা হয় নাই। এই মাহফুজদের নাম কেউ বাংলাদেশে রাখবে না। এখন আপনি বলতে পারেন যে না, এখন তো ওদের ক্ষমতা দখল ছিনতাই হয়। দেখেন মানে ক্ষুদ্র একটা গোষ্ঠী এই টুইটারে হামলা করে ফেললো না, বিমান ছিনতাই করে। এখন আপনি
এরকম ছিনতাই অনেক কিছু হয় আমাদের দেশ, আমি মনে করি ছিনতাই হয়ে গেছে। আমি এই আন্দোলনের অনেক ক্ষেত্রেই পক্ষে ছিলাম, এই কারণে অনেকে আমাকে লালবদর বলে, কিন্তু পক্ষে থাকা মানে কি তাদের অধিকারে, ন্যায্য অধিকারের পক্ষে। কিন্তু শেখ হাসিনার পতন আমি চাইনি। এখন আমি কি শেখ হাসিনার পক্ষে না? আমি শেখ হাসিনার পক্ষে না, কিন্তু এটা তো আমার একটা শিশুর বুঝ, আমি তো ছোট মানুষ, আমার এই বুঝ আছে শেখ হাসিনার পতন যদি এইভাবে বলে হয় তাহলে এটা অসাংবিধানিক হবে। আর অসাংবিধানিক হওয়া মানে সেই 1971 পরাজিত শক্তির কাছে ক্ষমতা যাবে, অর্থাৎ জামাত শিবির। আজকে জামাত দেশ চালাচ্ছে না, আজকে জামাতের আমির বলছে যে এই অবস্থায় নির্বাচন দেওয়া যাবে না। নির্বাচন কখন হবে কখন হবে না সেটা তারা ডিসাইড করবে। কিন্তু আমরা, সুলতান আপা আপনি তো দোষারোপ করেছিলেন আওয়ামী লীগকে, তারা ভংচং করে নির্বাচন, তো নির্বাচন দিয়েছে, এরা তো বলছে নির্বাচনই দেবে না।